বিজেপির কেমন ধরনের লিডারশিপ হলে তারা বঙ্গ বিজেপিকে প্রতিষ্ঠা করতে পারবে? আমার যথেষ্ট ভরসা আছে শুভেন্দুবাবুর উপর। জাস্টিস গাঙ্গুলিও তো জাস্টিস ছিলেন, আমার তার উপরও ভরসা আছে। ভদ্রলোক একটু ইন্টেন্স করতে হবে, কিন্তু একজন দুজনে তো যুদ্ধটা জেতা যাবে না। রামচন্দ্র যখন জিতেছিলেন তার সঙ্গে অনেক একটা সৈন্যবাহিনী ছিল। আমি শুভেন্দুবাবুকে দেখছি রেগুলার উনি দৌড়চ্ছেন। আমি এই কথাটাই বারবার বলবো, আমার মনে হয় যেখানে যারা মনে প্রাণে বিশ্বাস করেন যে বিজেপির জেতা উচিত, তাদের একদম হই হই করে ফিল্ডে নামা উচিত। আমাদের হাতে সময় খুব একটা নেই। যে কোনো মানুষ বেরিয়ে এসে যদি ভোটটুকু যদি ঠিক মতো হয়, তাতে হয়তো বিজেপি জিতে যাবে। সব কিছুই তুমি করতে পারো, অথচ শেষ মুহূর্তের প্রিপারেশনটা নাও নেই, তোমার প্র্যাকটিস নেই। ডু এক্সপেক্ট টু পাস? আই ডোন্ট এক্সপেক্ট টু পাস। আই উইল অলওয়েজ বিলিভ ইন দ্য রেজাল্ট। রেজাল্ট ঠাম্বাইয়ার থেকে তালতলা, বেলেঘাটা থেকে অমুক, নর্থ থেকে সাউথ, পুরো ঝাঁপিয়ে প্রত্যেকটা বুথে লড়াই করলে এবার কিন্তু সাফ হবেই। এসআইআর যেটা হচ্ছে, এটা তো একটা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন। এই রিভিশনে বিহারে ওই যে কয়েক লক্ষ, আমি সংখ্যাটা বলতে পারবো না, সত্যি সেটা আমার জানা নেই, কয়েক লক্ষ ভোটারের যে নাম কাটা গেছে, তার মানে তারা মৃত বা তাদের খুঁজে পাওয়া যায়নি। তো যেখানে যেখানে ডাউট উঠেছে সেইগুলো অফ করে দিলে এখানে তৃণমূলের অনেকটা অবস্থা খারাপ হয়ে যাবে। বিজেপি যদি আদা জল খেয়ে এখন লাগে, এখানে তৃণমূল সাফ হয়ে যাবে ধুয়ে মুছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে ওরা লাগবে কি, এটা একটা বিরাট প্রশ্ন। মানে এই সরকারকে তাড়ানো, ইট ইজ হাই টাইম। অন এনাফ ইজ এনাফ। এই তো তৃণমূল, যার মধ্যে 10টা লোককে ফট করে ধরে নিলে 8টা চোর। তা এই যে হাত পেতে টাকা নেওয়া, অ্যাডভান্টেজ নেওয়া এবং লোকের থেকে নেওয়া, এটা বন্ধ করতেই হবে, মানুষকে শিখতে হবে। তুমি ভাবছো খুব জিতে গেলে, কিন্তু তোমার ছেলে মেয়ে পরবর্তী প্রজন্মের কাছে অত্যন্ত বাজে একটা নজির আছে। স্যার, পশ্চিমবঙ্গের শিক্ষা দুর্নীতি নতুন কোনো বিষয় নয়। শিক্ষামন্ত্রী থেকে শুরু করে একাধিক শিক্ষার সঙ্গে যুক্ত ব্যক্তি জেলে ছিলেন, এখনও আছেন। এবার নতুন যে বিষয়টি উঠে আসছে, এসএসসি পরীক্ষায় 70 পেয়েও কিছু ক্যান্ডিডেট ইন্টারভিউর জন্য ডাক পাননি। বিষয়টি কীভাবে দেখছেন? এই শিক্ষা দুর্নীতি প্রথমেই যে কথাটা উঠলো, আর তুমি যেটা বললে যে ভাই অনেকে জেলে আছে, অনেকে জেলে নেই। আমি তো শুনলাম যিনি প্রধান ক্যাপ্টেন তো জেল থেকে বেরিয়ে এসেছেন। তিনি প্রথম কথা, আমার কাছে যেটুকু খবর আছে, তিনি জেলে ছিলেন না, তিনি হোটেলের মতো একটা জায়গা ছিলেন। জেলে থাকলেও ওই চেহারাটা মেনটেন হতো না। যে কোনো একটা কয়েদি কখনো জেলের খাবার খেয়ে ওই চেহারাটা ধারণ করে রাখতে পারে না। আমি তাকে বেরোনোর সময় যেটা দেখলাম, তাতে দেখলাম যে ভালোই ছিলেন, হোটেলে ছিলেন। আর এই 70-60 এই ব্যাপারটা আমি সবে জেনেছি, এর সম্বন্ধে আমার ডিটেলস নলেজ নেই। কিন্তু এই গ্রে স্টেসের ব্যবহারগুলো যেটা হয়েছে, অবভিয়াসলি সেগুলো দুর্নীতি মেনেই করা হয়েছে। এখানে তো নীতি মেনে কিছু করা হয় না, দুর্নীতি মেনেই করা হয়েছে। এবং সেইখানে ওই চাল কাপড়ের যেটা ব্যাপার, চালও রয়েছে, কাপড়ও রয়েছে, কাপড় মেশানোর চেষ্টা চলেছে, কাপড়কে চাল হিসেবে বিক্রি করার চেষ্টা চলেছে। এটা তো আমাদের স্টেটে নতুন কিছু নয়। এ নিয়ে আর বলার কি আছে ভাই? এটা আমাদের অত্যন্ত দুঃখের বিষয় যে তোমরা যারা পড়াশুনো করছো, যারা এগিয়ে আসার চেষ্টা করছো, যারা রাজনীতি না হলেও মানে একটা ভদ্রভাবে কাজ করে খাওয়ার চেষ্টা করছো, তাদের পক্ষে স্টেটটা আস্তে আস্তে প্রায় মানে দরজা বন্ধ হয়ে যাচ্ছে। এখানে গুন্ডাগার্দি, তোলাবাজি এবং দুর্নীতি করে তুমি যদি চটিচাটা দলদাস টাইপের লোক, তাদেরই বাঁচার রাস্তাটা রয়েছে। বাকি যার একটু ভিন্ন মতামত, যে নিজের পায়ে দাঁড়াতে চায়, তার আশা বা ভরসা খুব কম। স্যার, এখানেই প্রশ্ন উঠে আসছে যে যারা ব্রাত্য বসু, যিনি বর্তমানে শিক্ষামন্ত্রী, তিনি স্বয়ং একটি সভায় বলেছিলেন যে তৃণমূলের ঝান্ডা ধরে আসছে তাকে চাকরি দেবো না, তো অন্য কাউকে চাকরি দেবো। এই চলছে রাজ্যে। এটা তো এমনিও চলছে, অ্যাটলিস্ট ও বলে ফেলেছে। ওর মানে বুদ্ধি নিয়ে আমি কমেন্ট করতে চাই না। আমি জানি না ওনার পড়াশুনো কতটা, ওনার বুদ্ধির দৌড় কতটা, বা অন্য কিছু কতটা, আমার সেটা জানা নেই, তাই জন্য আমি কমেন্টও করবো না। তবে অ্যাপারেন্টলি 2-4টে স্টেটমেন্ট শুনে যা মনে হয়েছে, অত্যন্ত লুজ স্টেটমেন্ট। আর এইটুকু খবর আমার কাছে আছে, উনি শিক্ষা জগতের সঙ্গে কোনো কিছুই কোনোভাবেই যুক্ত নন। এখন আমি যদি কাবাডির হেড অফ দ্য ডিপার্টমেন্ট হই, আমি তো কোনোদিন কাবাডি খেলিনি। আমি যদি টেবিল টেনিসের মন্ত্রী হই, তাহলে তো ওগুলো কোনো মানে হয় না। আমার সামান্য নলেজ আছে গান বাজনায়, আমি সেটা কালচারটা হ্যান্ডেল করতে পারবো। আমার ফুটবলের সঙ্গে ওঠা বসা রয়েছে, আমি খুব মনোপ্রাণ দিয়ে করি, তাতে একটা পথ ধরতে পারবো। কিন্তু সেইখান থেকে যদি ফুটবলের ফিফার প্রেসিডেন্ট আমাকে করে দেওয়া হয়, দ্যাট উইল বি রং। এইখানে এই ধরনের প্রফেশনালসদেরই থাকা উচিত। প্রফেশনাল কথাটা আমাদের দেশ থেকে উঠে গেছে। ওনাকে আমার দেখে প্রফেশনাল মনে হয়নি। হি মাস্ট হ্যাভ বিন ডুইং সামথিং এলস। শিক্ষার সঙ্গে ওর কোনো যোগ্যতাই নেই। এখন যেইভাবে চটিচাটা দলদাস ধুয়ো ধরে তৃণমূলের ডান্ডা ধরে সে এখন মন্ত্রিত্ব পেয়েছে, মন্ত্রিত্ব পাওয়াটা আমাদের দেশে একটা জোক হয়ে গেছে।
এমন এমন লোক এমন এমনভাবে মন্ত্রিত্ব পায় যে সেটা বলার আর কিছু অপেক্ষা রাখে না। তো উনিও সেরকম, তার কমেন্টের উপরে কোনো কমেন্ট করে কোনো লাভ নেই, ওর যা ইচ্ছে তাই করবে। যখন ওই সামদাম দণ্ডভেদ যখন হবে, যখন উপর থেকে শাস্তি বা একটা বিচার নেমে আসবে, তখন এরা কোথায় যায়, তখন আবার তোমরা আসবে, তখন আমরা আবার আলোচনা করব, ইন্টারভিউ দেবো, কথা বলবো। আপাতত এর কমেন্ট করে কোনো লাভ নেই। অত্যন্ত নিম্ন রুচির মানুষেরা এবং নিম্ন ক্ষমতার অধিকারী, কাজে দ্যাটস ইট রিয়েলি। স্যার, এরই মধ্যে শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা, তিনি একটি অডিও ক্লিপ প্রকাশ করেছেন, যেটি তিনি দাবি করছেন জীবন কৃষ্ণ সাহা, তৃণমূলের এমএলএ, তিনি জেলের ভিতর থেকেও এই এসএসসি দুর্নীতিতে প্রভাব খাটিয়েছেন। জেলের ভিতর থেকেও তিনি প্রভাব খাটাচ্ছেন, তাহলে জেলে গিয়ে লাভটা কী হলো? জেলে গিয়ে কোনোই লাভ হয়নি, জেলে গিয়ে কোনোই লাভ হয়নি। এই কারণেই তো আমি তোমায় বলছি যে, যেটা একটু আগে কথা হলো যে প্রাক্তন শিক্ষামন্ত্রী, তার জেলে গিয়ে লাভটা কী হলো? তোমার কি দেখে মনে হয় একটা সাধারণ মানুষের তার চেহারায়, আকারে, ইঙ্গিতে, চরিত্রে বিন্দুমাত্র তাতে এফেক্ট করেছে? কাজে জেলটা এখানে নামকাও আসতে জেল, নামের জন্য জেল, কিন্তু সেই জেলটা তো কোনো কিছু মানে হয় না। এগুলো হোটেল, আমি তো বললাম। জেলে সে যে সাধারণ খাওয়া, সাধারণ পড়া, একটু মাটিতে শোয়া বা একটু মানে কষ্ট, সেরকম তো কিছু আমরা দেখিনি। আমরা তো সেরকম কিছু দেখিনি। কাজে যে জেলে আছে, আজকে জেলে আছে, জেলে অ্যাকচুয়ালি নেই, হোটেলে আছে। আমার তো ধারণা জেলে গভর্নমেন্টের লাইনে, আমি যেটুকু ওয়েস্টার্ন ওয়ার্ল্ড সম্বন্ধে আমি যেটুকু জানি, ওয়ালে ফোন থাকবে, একটা নির্দিষ্ট সময় তুমি 10 মিনিট নিশ্চয়ই আত্মীয় স্বজনদের সঙ্গে কথা বলতে পারবে, 10 মিনিট 15 মিনিট টাইম থাকবে আত্মীয় স্বজনদের সঙ্গে দেখা করার, সেগুলো সব নিয়ম মেনে। এগুলো তো এখানে মোবাইল ফোনের যদি কোনো ক্লিপিং পাওয়া যায়, আমি ধরে নিচ্ছি ক্লিপিংটা সত্যি। আবার এর মধ্যে আবার কিছু থাকলে আমার কিছু বলার নেই। আমি আশা করবো শুভেন্দুবাবুর কাছে, আমি ওকে রেসপেক্ট করি, উনি যেভাবে লড়াই করছেন একা, ওর কাছে নিশ্চয়ই অথেন্টিক নিউজটাই এসেছে, এবং উনি যেটা বলেছেন সেটা যদি সত্য ধরা যায়, তাহলে তা আশ্চর্য হওয়ার কিছু নেই। ওর কাছে মোবাইল থাকবে, ভিডিও থাকবে, টেলিভিশনের চ্যানেল থাকবে, খেলামেলা মৎসবের খবর থাকবে, এবং কন্ট্রোল করারও উপায় থাকবে। নিশ্চয়ই সেটা ব্যাকডোর দিয়ে ম্যানেজ করা যায়। আর জেলটা কার জেল? জেলটা তো আলটিমেটলি তো এখানে পশ্চিমবঙ্গ শাসকের পুলিশ, সেই পোষা পুলিশের আন্ডারে জেল। তো আমার মনে হয় উনি নামে জেলে আছেন, হ্যাঁ ঠিক, গাড়ি ফাড়ি নিয়ে গড়িয়াহাট মোড়ে যেতে পারছেন না, কিন্তু মোটামুটি 5 স্টার লাইফস্টাইলই লিড করছেন, এবং সেইভাবেই উনি ভালো আছেন। এছাড়া আর কি বলবো? স্যার, তাহলে এইখান থেকে যদি দেখা যায় সামনেই 26-এর নির্বাচন বাংলায়, সেখানে 25-এ এই যে নির্বাচন শেষ হলো এইমাত্র বিহারে, সেখানে বিজেপি এনডিএ গঠবন্ধন, এনডিএর যে জোট, সেটা খুবই ভালো ফল করেছে। সেই ক্ষেত্রে আপনি কি মনে করছেন সেই একই জিনিস বাংলায় রিপিট হতে পারে? বিহার এবং বাংলা দুটো অন্য স্টেট, তাই না? বরাবরই ছিল, এখনো আছে। আমরা অনেকটা কাছাকাছি হলেও, যে আমি হিন্দুইজমের কথা বলছি, সনাতনী ধর্মের কথা বলছি, বা মুসলমানদের ভাইদের কথা বলছি, একটুখানি কালচারাল ডিফারেন্স থাকে। যেমন ওদের একটা ছট পুজো, আমাদের মা দুর্গা পুজো, একটুখানি কালচারালি উই আর বিট ডিফারেন্ট। কাজে ওখানে হলেই যে এখানে হবে তা নয়, তবে একটা জিনিস তো এফেক্ট নেবেই, সেইটার এফেক্ট পড়বে হলো স্যারের এফেক্ট। এসআইআর যেটা হচ্ছে, এটা তো একটা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন। এই রিভিশনে বিহারে ওই যে কয়েক লক্ষ, আমি সংখ্যাটা বলতে পারবো না সত্যি, সেটা আমার জানা নেই, কয়েক লক্ষ ভোটারের যে নাম কাটা গেছে, তার মধ্যে তারা মৃত বা তাদের খুঁজে পাওয়া যায়নি। তো যেখানে যেখানে ডাউট উঠেছে সেইগুলো অফ করে দিলে এখানে তৃণমূলের অনেকটা অবস্থা খারাপ হয়ে যাবে আমার মনে হয়, অনেকটা। কিন্তু ডাইরেক্ট এফেক্ট পড়বে কিনা জানি না। বিহার যেমন কোনো প্রতিবাদ করেনি, তো বিহার তো মেনে নিয়েছে এসআইআর হবে। অবশ্য তোমরা বলতে পারো অন্য 12টি রাজ্য মেনে নিয়েছে, হ্যাঁ অন্য 12টি রাজ্য মেনে, সবাই মেনে নিয়েছে। তোমরা অবশ্য একটা বলতে পারো যে না, এখানে অলরেডি এনডিএ ছিল, একটা এস্টাবলিশড ওদের রুলিং পার্টি রয়েছে, কাজে ওখান থেকে। কিন্তু বিরোধীতে এই তো রাহুল নামক ভদ্রলোক তো নিচে নিচে ব্যান না, রাহুল গান্ধী, উনি তো কিছু বলেননি। ওই তেজস্বী যাদব বোধহয় এগেন্স্ট পার্টির লিডার ছিল, এসআইআর এর এগেন্স্টে কেউ কিছু বলেনি। কিন্তু এখানে এসআইআরটা ভয়ানক এই জন্যই বোঝা যাচ্ছে যে পুলিশ আসলে তো চোরই ভয় পাবে, তাই না? তুমি যদি এক্ষুনি বলো যে স্যার আপনার বাড়িতে 4 জন পুলিশ অফিসার আসছেন, আমি বললো আসতে দাও, আমি চায়ের জল বসিয়ে দেবো, খাবে, কথা বলবো, আমার তো ভয় পাওয়ার কিছু নেই। আমি তো তখনই ভয় পাবো যখন আমার ঘরে চুরির মাল আছে, তাই না? তা এরা ভয় পায়, চোর পুলিশ আসছে শুনলে ভয় পাবে, পুলিশ মিলিটারি আসছে শুনলে ভয় পাবে, কারণ দুর্নীতি যেখানে আছে তারা ভয় পাবে। আর বাকি এইখানের ডাইনামিক্সটা আলাদা। আমার মনে হয় বিজেপি যদি আদা জল খেয়ে এখন লাগে, এখানে তৃণমূল সাফ হয়ে যাবে ধুয়ে মুছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে ওরা লাগবে কি, এটা একটা বিরাট প্রশ্ন। এটার মধ্যে কন্ট্রোভার্সিয়াল কমেন্টে আমি যেতে পারবো না। আমি
মনে প্রাণে বিজেপিকে সমর্থন করি। আমি বিজেপি মেম্বার, আমি ওভারসিজ সিটিজেন বলে, আমি ব্রিটিশ পাসপোর্ট হোল্ডার, কিন্তু আমি বিজেপির হয়ে যতটা সম্ভব ভোকাল হয়েছি, প্রচার করছি, ওদের সঙ্গে আছি, শুভেন্দুবাবুর সঙ্গে আমার যোগাযোগ থাকে। আমি আশা করব বাকি সবাইও তেড়ে ফুঁড়ে লাগবে, তাহলে একটা সুবিচার পাওয়ার আশা আছে। মানে এই সরকারকে তাড়ানো, ইট ইজ হাই টাইম, এনাফ ইজ এনাফ, এইটাই হচ্ছে আমার কথা, হওয়া উচিত। এফেক্টটা পড়বে কিনা শেষ অবধি তো আমরা 26-এ ভোটের শেষেই জানতে পারবো, কিন্তু এবার এফেক্ট পড়া উচিত, আগেরবার যদিও পড়েনি। স্যার, আপনি বিহারের নির্বাচনের কথা বললেন, সেখানে রাহুল গান্ধী মেনে নিয়েছেন, কিন্তু বিহারের নির্বাচন শেষ হওয়ার পরপরই সেখানে যে বিরুদ্ধে দলগুলি ছিল তারা বলছে ভোট চুরি করা হয়েছে, ভোট লুট করা হয়েছে। এমনকি তৃণমূলের কিছু নেতৃত্ব, শীর্ষ নেতৃত্ব, তারা বলছে বিহারে ভোট লুট করা হয়েছে। কিসের শীর্ষ নেতৃত্ব? এই তো তৃণমূল, যার মধ্যে 10টা লোককে ফট করে ধরে নিলে 8টা চোর, ধরে নিলে 9টাই চোর। একজন তো চোর হলেও চোর হবে না, বাকি সবগুলো চোর, এই হচ্ছে ব্যাপার, জানা চোর আর বাকি অজানা চোর। তাদের আবার কমেন্টে কিছু যায় আসে না। আর হারতে তো এরা শেখেনি, তো সব উইন, আইদার উইন অর রুইন, এটা হচ্ছে এদের টেকনিক। এরা যদি না যেতে রুইন, তো তুমি আমার সাথে দাবা খেলতে বসলে, আমি তোমার প্রায় মাপ করে দিয়েছি, তো খুব সহজ উপায়ে টেবিলটা উল্টে দিয়ে চলে যাও, তাই না? আমি তোমাকে ধরে ফেলেছি, তুমি বলবে আর খেলবো না। ফুটবল যদি হয়, তুমি বেরিয়ে চলে গেলে, রেফারিকে বললে আর হুইসেল বাজিয়ে দাও, খেলা বন্ধ করে দাও। এখন এইটা তো ডিক্টেটরশিপ। এখন ফ্যাসিস্ট ওয়েতে গিয়ে যতদূর পারবে লাঠির ভয় দেখিয়ে, পুলিশের ভয় দেখিয়ে যতদূর এরা পারবে করবে, একসময় ভেঙে পড়বে। আর পৃথিবীতে কোথাও টেকেনি, রাবণ টেকেনি, দুর্যোধন টেকেনি, হিটলার টেকেনি, নেপোলিয়ান টেকেনি, কোথাও টেকেনি, এরাও টিকবে না। তবে এগুলো হয়তো ছোটোখাটো ব্যাপার বলে, কোনায় খামচিতে দেখবে উই পোকা চট করে বের করা যায় না, উইয়ের লাইনটা থেকে যায়, ছোটোখাটো মাকড়সার ঢিবি থেকে যায়, ওই উইয়ের ঢিবি থেকে যায়। ওইটাই আমি বলবো, এটা কিছুদিন বাচ্চা বেশি, কিন্তু একটা ভালো ঝাড়ন করলে ধুয়ে মুছে ফাঁক হয়ে যাবে। স্যার, আপনি বললেন বিজেপিকে এখন আদা জল খেয়ে যদি তারা নামে, তাহলে তৃণমূলকে সাফ করা তেমন কোনো ব্যাপার নয়। এই ক্ষেত্রে বলতে হয় যে একদিকে যেমন শুভেন্দু অধিকারী, তিনি একদম লড়ে চলেছেন তৃণমূলের বিরুদ্ধে, আবার অন্যদিকে অভিজিৎ গাঙ্গুলি, তিনিও বেশ কিছুদিন ধরে সক্রিয়। এই ক্ষেত্রে বিজেপির কেমন ধরনের লিডারশিপ হলে তারা বঙ্গ বিজেপিকে প্রতিষ্ঠা করতে পারবে? সেটা দেখো, বিজেপি আমি যতটা শুনেছি, এদের সঙ্গে কথা বলে, এনাদের সঙ্গে কথা বলে, আরও 2-1 আমার বিশিষ্ট বন্ধু আছে, নাম না করলেও যতটা শুনেছি, এটা একটা স্ট্রাকচার্ড পার্টি, এর একটা অর্গানাইজড লেভেল আছে, হায়ারার্কি আছে, সেইখান থেকে ওরাই নিশ্চয়ই ডিসিশন নিয়েছে। ঠিক, আমি শুভেন্দুবাবুকে দেখছি রেগুলার উনি দৌড়চ্ছেন, আমি এই কথাটাই বারবার বলবো। সত্যি কথা বলতে কি, সুকান্ত বাবুকে 2-1টা দেখেছি, তেমন দেখিনি। এটা একটু ইন্টেন্সিফাই করতে হবে। আমি কারণ নাম ধরে বলতে চাই না। আমার মনে হয় যেখানে যারা মনে প্রাণে বিশ্বাস করেন যে বিজেপির জেতা উচিত, তাদের একদম হই হই করে ফিল্ডে নামা উচিত। আমাদের হাতে সময় খুব একটা নেই, বাকিটা মন্তব্য করা খুব মুশকিল। কারণ আমার মনে হচ্ছে মানুষের মধ্যে একটা ক্ষোভ জমে রয়েছে। যে কোনো মানুষ বেরিয়ে এসে যদি ভোটটুকু যদি ঠিক মতো হয়, তাতে হয়তো বিজেপি জিতে যাবে। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে তুমি দারুণ ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, সব কিছুই তুমি করতে পারো, অথচ শেষ মুহূর্তের প্রিপারেশনটা নাও নি, তোমার প্র্যাকটিস নেই। ডু এক্সপেক্ট টু পাস? আই ডোন্ট এক্সপেক্ট টু পাস। আই উইল অলওয়েজ বিলিভ ইন দ্য রেজাল্ট। রেজাল্ট সেইটাতেই আমায় বিলিভ করতে হবে এবং সেটার জন্য কাজ করতে হবে। হোমওয়ার্কটা ভীষণ দরকার। এখন হোমওয়ার্ক দেখছি না, বা হয়ে রয়েছে, ওরা যদি কনফিডেন্ট হয়। কিন্তু আমি সেরকমভাবে, আমার মনে হয় একদম সাংবাজার থেকে তালতলা, বেলেঘাটা থেকে অমুক, নর্থ থেকে সাউথ, পুরো ঝাঁপিয়ে প্রত্যেকটা বুথে লড়াই করলে এবার কিন্তু সাফ হবেই। কিন্তু এখনও লড়াইটা আমার চোখে পড়ছে না, হয়তো ভেতরে হচ্ছে। এখনও তো রাজ্য কমিটি না কি একটা ঘোষণা হওয়ার কথা, সেটাও তো এখনও শুনিনি ঘোষণা হয়েছে বলে। আর সেইভাবে আলাদা করে ইন্টেন্স ক্যাম্পেইনটাও আমি দেখিনি। কিন্তু আশা করি একটা ক্যালকুলেটেড মুভ নিচ্ছেন। আমার যথেষ্ট ভরসা আছে শুভেন্দুবাবুর উপর। জাস্টিস গাঙ্গুলিও তো জাস্টিস ছিলেন, আমার তার উপরও ভরসা আছে। ভদ্রলোক, একটু ইন্টেন্স করতে হবে, কিন্তু 1-2 জনে তো যুদ্ধটা জেতা যাবে না। রামচন্দ্র যখন জিতেছিলেন, তার সঙ্গে অনেক একটা সৈন্যবাহিনী ছিল। এখন মানে সেই মহাভারত, রামায়ণ সবই যদি ভাবো, এখন হিটলারের এগেনস্ট অনেকগুলো অ্যালায়েন্স ছিল, আমেরিকা ছিল, রাশিয়া ছিল, ইংল্যান্ড ছিল। সো সবাই মিলে যে শক্তিটাকে কুপঘাত করা গেছিল, সেইটা এবার এখানে করতে হবে। 1-2জনকে দিয়ে হবে কিনা রিস্কি। তবে আমার মনে হয় আমার বলছে লোকজন প্রচণ্ড ক্ষুব্ধ। আমার ছোট্ট অডিট যাকে বলে, আমি তো, আমার অডিট করা একটা স্বভাব। আমি যেখানে যে শিক্ষায় মানুষ যে প্র্যাকটিস করেছি জীবনের 25টা বছর, ক্রিম সময়, মানে অডিটটা হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট। অডিট থেকে একটা এভিডেন্স বেরোয়। মেডিসিনের আমরা যেটা প্র্যাকটিস করি, এটা আমি সবাই জানার জন্য বলছি, এভিডেন্স বেসড মেডিসিন,
মানে আমি তোমায় বলছি জড়িবুটি ওই গাছের পাতাটা 3টে চিবিয়ে খেলে তোমার ম্যালেরিয়া সেরে যাবে, এটা হবে না। আমার ম্যালেরিয়ার ড্রাগটা জানতে হবে। ক্যান্সারের এই থেরাপি, তার স্টেপ আছে, সার্জিক্যাল স্টেপ, কেমোথেরাপি, রেডিওথেরাপি, এই এভিডেন্স বেসড মেডিসিন আমরা করি। এভিডেন্স বেসড ওপিনিয়ন যদি তুমি চাও, আমি রিসেন্টলি একটু নর্থ বেঙ্গল ট্রাভেল করেছিলাম, সাউথ অফ কলকাতায় গিয়ে একটু গ্রামান্তরে এদিক ওদিক গেছিলাম, মোটামুটি লোকে ফুঁসছে। আর মানে ওই তোষণ করা যারা দলদাস চটিচাটা ছাড়া সবাই মোটামুটি প্রচণ্ড খাপ্পা হয়ে রয়েছে। এবং তারা কিছু কিছু মানুষ এখনো বুঝতে পারছেন যে এইখানে এখনো ভবিষ্যৎ নেই, বাচ্চাদের ভবিষ্যৎ নেই, ইয়াং জেনারেশনের ভবিষ্যৎ নেই, শিক্ষাটা কমপ্লিটলি গন। ল অ্যান্ড অর্ডার তো দেখতেই পাচ্ছি, পুলিশও দেখতে পাচ্ছি। অভয়া কেসটাই আমি এক্সাম্পল দেবো, এটা পৃথিবীর প্রাইম এক্সাম্পল। এইভাবে তথ্য লোপাট করে এই যে একটা এই সেঞ্চুরিতে, 21st সেঞ্চুরিতে এইভাবে তথ্য লোপাট করে একটা জলজান্ত অত্যাচার করে, নিপীড়ন করে, খুন সেটা যে লোপাট করে দেওয়া যায়, এটা ওয়েস্ট বেঙ্গলই দেখিয়েছে। এটা আমাদের জন্য খুব নেগেটিভ। আর এখানে বাঙালি বাঙালি বলে বুক বাজানোর কোনো ব্যাপার নেই, আমরা অলরেডি লজ্জিত। এখন আমি একটি মানে অত্যন্ত নিম্ন মেধা, নিম্ন রুচি, নিম্ন চরিত্র লোক হয়ে যদি বুকে একটা রবীন্দ্রনাথের পিঠে একটা নেতাজি লাগাই, তাতে তো কিছু হলো না। তোমার প্রশ্ন করা উচিত, আপনি যে স্যার রবীন্দ্রনাথের বুকে লাগিয়েছেন, আপনি ভোর 4টে একদিন উঠেছেন, একদিনও পড়াশোনা করেছেন, রাত্রি 3টে উঠে ব্রহ্ম মুহূর্তে? এই উত্তরটাতেই হয়ে গেল। আপনি যে নেতাজি করছেন, দেশের জন্য কিছু করেছেন? একটুখানি কিছু পড়াশোনা করেছেন কি? এই প্রশ্নগুলো করলে হয়ে যাবে। কাজে শুধু তোমরা যদি ভাবো, তোমাদের আমি বলছি, তোমরা যদি ভাবো নেতাজি আর রবীন্দ্রনাথ আর সত্যজিৎ রায় করে বেরিয়ে যাবে, তা নয়। ওরা কিন্তু প্রচুর কাজ করেছিল। এই সত্যজিৎ রায়কে তুমি যদি রুটিনটা দেখো, ওই মহাশয়কের সঙ্গে আমার আলাপ হয়নি, কিন্তু আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি উনি দিনরাত পড়াশোনা করেছেন এবং 20 বছর, 25 বছর, 30 বছর পড়াশোনা করেছেন। তবে একটা সত্যজিৎ রায় হয়। রবীন্দ্রনাথ সারা জীবন ভোর 4টে ব্রহ্ম মুহূর্তে উঠে উনি উপাসনা করে লিখতে বসতেন, তবে ওটা হয়। আর নেতাজি কি করেছেন সেটা অর্ধেক লোক জানে, অর্ধেক লোক জানে না। উনি তো নিজের প্রাণটাই দিয়ে দিয়েছেন। তো এইটা করার পরে তুমি ওইসব ছবি লাগাবে, ছবি লাগিয়ে কোনো লাভ নেই, তাই না? তার মানে স্যার, বঙ্গে যদি এসআইআর ঠিক মতো করা যায়, যদি হয়, তাহলে বিজেপির একটা ভালো ফল করার আশা রয়েছে বলছেন। এসআইআর তো ঠিক মতো হচ্ছে বলে মনে হয়। আমি তো যেটুকু, আমার তো জ্ঞানগম্যি খুব কম। আমি যেটা ওই যে বললাম এভিডেন্স বেসড মেডিসিন, আমার যেটা এভিডেন্স নেই সেটা নিয়ে তো আমি বলতে পারবো না। আমার এক্সপিরিয়েন্স নেই। তোমরা যদি গ্রামগঞ্জে যাও, একটুখানি শহরতলিতে যাও, তোমরা আরও বলতে পারবে। এসআইআর তো হচ্ছে বলে শুনেছি। হলেই দেখো, ব্যাপারটা হচ্ছে কি জানো তো, ওই যে বললাম উইপোকার এভিডেন্সটা দিলাম, উইপোকা সাফ করা খুব মুশকিল আছে। তুমি দেখবে প্রত্যেকটা কর্নারে ছোট্ট একটা লাইন রয়ে গেল, সেখান থেকে আবার বেরোবে। এখন উইপোকা সাফ করে পুরো এসআইআর করা মুশকিল আছে। কিন্তু হলে আমার যেটা অবভিয়াস লাইন, যে দেয়ালের ওপর দিয়ে এতখানি একটা উইয়ের ঢিবি রয়েছে, ওইটা তো তুমি সাফা করে দিতেই পারছো। ওইটুকু সাফা করে দাও, তাহলে অনেকটা এফেক্ট হবে। কোণে কোণে গিয়ে আর একটু টাইম লাগবে, ডিসিপ্লিন করতে হবে লোককে। আমার যেটা মেন অসুবিধা হয়, প্রতিদিন রাস্তায় বেরিয়ে নিঃশ্বাস নিতে যেটা অসুবিধা হয়, লোক খুব ইনডিসিপ্লিন হয়ে গেছে। ডিসিপ্লিনের ধারেতে কেউ নেই। ডিসিপ্লিন না মানাটাই ডিসিপ্লিন হয়ে গেছে। একটা জিনিস যদি বাঁহাতে করতে হয়, সেটা তোমার ক্রেডিট হচ্ছে তুমি কত বড় মস্তান যে আমি সেটা ডানাতে করবো। ফ্ল্যাগটা যদি এইভাবে তুলতে হয়, আমি সেটা এইভাবে তুলবো। গাড়িটা যদি এদিক দিয়ে চালাতে হয়, আমি উল্টো দিক দিয়ে মেরে একটা অন্য লোককে বিপদে ফেলবো। আর হেলমেট যদি পরতে হয়, আমি পরবো না। এই যে রন্ধ্রে রন্ধ্রে তোমাদের ল্যাক অফ ডিসিপ্লিন ঢুকে গেছে, এইটা সিধে করা খুব মুশকিল আছে। মিলিটারি রুল হলে সবচেয়ে ভালো হয়। আমি আবার সে স্বাধীনতা যুগের কথা বলছি। সর্দার প্যাটেল, নেতাজি, এরা সবাই কিন্তু ভেবেছিলেন যে মিলিটারি রুল ইজ দ্য অনলি আনসার। কিন্তু আমরা তো সেইভাবে স্বাধীনতা পাইনি। কতগুলো ব্রিটিশ স্পাই এসে, কতগুলো ওদের চটি চাটা লোক এসে আমাদের নেতৃত্বটা কেড়ে নিয়েছে। সুভাষ হারিয়ে গেছে, সর্দার প্যাটেল মারা গেছেন, শ্যামাপ্রসাদ মুখার্জির মতো লোককে নিখুঁতভাবে শেষ করে দেওয়া হয়েছে। এগুলো তো আমাদের সে হয়নি। তাই জন্য সেই ভয়টা আমার সবসময় রয়েছে। তবে ডিসিপ্লিন তোমরা সবাই মিলে সবাইকে বলে বলে ডিসিপ্লিনটা করবে, যে ভাই সাইকেল একটা চালাবো, একটু নিয়ম মেনে চালাবো। দেখো না, নিজেরও ভালো লাগবে। একটু নিয়ম মেনে ভোরবেলা উঠবো, একটু পড়াশুনো করবো, একটু বুঝে কথা বলবো। এই যে সব জানতা ভাব, সব কিছু জানি আর যা দিচ্ছে নিয়ে নিচ্ছে। আর ভিক্ষা করাটা বন্ধ করো। আমি সবাইকে বলবো, আপনারা ভিক্ষা করাটা বন্ধ করুন। আমি এক্ষুনি তোমাকে এক কাপ চা খাওয়াতে পারি, একটা রসগোল্লা খাওয়াতে পারি, ফাইন। কিন্তু এক্ষুনি আমি যদি তোমায় বলি, ভাই তোমার তাজ বেঙ্গল নিয়ে যাচ্ছি, তোমার একটু সন্দেহ উচিত না? কেন আমায় নিয়ে যাচ্ছে? একটা কোনো স্বার্থ আছে নিশ্চয়ই। তা এই যে হাত পেতে টাকা নেওয়া, অ্যাডভান্টেজ নেওয়া এবং লোকের থেকে নেওয়া, এটা বন্ধ করতেই হবে, মানুষকে শিখতে হবে। তুমি ভাবছো খুব জিতে গেলে, কিন্তু তোমার ছেলে মেয়ে পরবর্তী প্রজন্মের কাছে অত্যন্ত বাজে একটা নজির আছে। তোমার যখন ছেলে বড় হবেও জানবে, কিন্তু বাবা হাত পেতে নিয়ে নেয়, একটা কিছু দিলে একটা কাজ হয়ে যায়। এটা হওয়া বন্ধ করতে হবে। মানুষের আত্মসম্মান
এই যে গ্লানিটা বুঝে ফেলতে হবে, আত্মসম্মানটাকে জাগাতে হবে। আত্মসম্মানটা আমাদের একদম তলানিতে গিয়ে থেকেছে এবং মানে বেঁচে গেছে, এইটাই ভাগ্যবান। এই পদ্ধতি নিয়ে প্রত্যেকটা বাইকারকে দেখে আমার ভয় লাগে যে আজকে বেঁচে যাচ্ছে, কিন্তু কালকে জানেন একটু ঠেকে গেলে, একটা পায়ের অ্যাঙ্কেল উড়ে গেলে 2-2.5 লাখ টাকার খরচা। তখন তার পরিবার আছে, তাকে একটা কাজ করতে বেরিয়েছে, তার নিশ্চয়ই পিছনে একটা ফ্যামিলি আছে, তাকে দেখতে হয়। তাদের কথাটা ভেবে একটু ভালো গাড়ি চালান, একটু ভালো কথা বলুন, ঠিকভাবে ভোটটা দিন, একটু পড়াশোনা করুন, একটু জানার চেষ্টা করুন। বলে দিলেই যে হয়ে গেল, এইটা বন্ধ করতে হবে আমাদের সবাই মিলে। এইটাই আমার করজোরে অনুরোধ, একটু ভাবুন। স্যার, আরেকটা বিষয় প্রশ্ন করব, যেখানে রাজ্যের সাংবিধানিক প্রধান রাজ্যপাল, তার যে রাজভবন, সেখানে নাকি বোমা বন্দুক মজুত করা আছে। কল্যাণ ব্যানার্জি বলছেন, একজন সাংবিধানিক প্রধানের ওপর এইরকম যে অভিযোগ আনা যায়? 2-4টে ভদ্রলোক রয়েছে, এখনো ভদ্রলোক বলছি, লোক বলি, 2-4টে লোক রয়েছে যাদের সম্বন্ধে আমি কথা বলতে চাই না। এই মহাশয়ের বহু কীর্তিকলাপ আমি দেখেছি ভাই। একটা ভিডিও ক্লিপ 3 মিনিটের দেখলে যে এক্সপিরিয়েন্স, তুমি যদি একটু মাথা ঠান্ডা করে, একটু সিট ব্যাক করে তুমি যদি অবজার্ভ করো, তুমি কিন্তু আমার বডি ল্যাঙ্গুয়েজে, আমার কথাবার্তায় তোমার একটা আন্দাজ হবে। এর পিছনেও আমি মহাশয়তান হতে পারি, কিন্তু আপাত দৃষ্টিতে যেটা ফার্স্ট লুক, পেলে দর্শনধারী পয়লে গুণ বিচারী, এই দর্শনধারীটা তো আমি দেখেছি। এই সব লোকগুলোর, এরা অত্যন্ত নিম্ন রুচির। কী করে ওকালতি পাশ করেছিলেন জানি না, বেরিয়ে গেছে, ভোটে জিতেছে, 5 বার জিতেছে, 10 বার জিতেছে, আই ডোন্ট কেয়ার। দেখো ভাই, কথাবার্তাটা শুনেই মনে হয় ওই ধরনের কথা যে বলে, তার সঙ্গে আমি 1 কাপ চা খেতেও রাজি নই। তোমাদের মতামত আলাদা থাকতে পারে, তোমরা তাকে নেতা মানতে পারো, অন্য কোনো দেশে হলে এর কথা একটা চোর জোচ্চরও শুনতো না। আর উনি এখন বলতে না। আমার একটা বন্ধু আছে, আমি তাহলে এক্সাম্পল দিচ্ছি, সে এখানে খুব বড় অর্গানাইজ করতো, নাম বলার দরকার নেই, হি হ্যাজ ফ্লেড, লিটারালি পালিয়ে গেছে বম্বেতে। সে আমাকে বলছে, দাদা এখানে আমি কাজ করতে পারছি না। ওকে এক রাত্রে তুলে নিয়ে চলে গেছিল পুলিশ, এবং যেহেতু ও বিজেপির হয়ে দাঁড়ানোর কথা ছিল, এটা গতবারে 3-4 বছর আগের কথা, ওর এগেন্সে ইলজামটা ছিল বাড়িতে নাকি AK-47 আছে। এখন ভাই তুমি আমায় বলতে পারো, স্যার আপনার ছাদের ঘরে বোমা আছে, থাকলে আমি আশ্চর্য হব। তাহলে আমি তো আনিনি, তাহলে বলবো তুমি কাউকে দিয়ে রাত্রিবেলা রেখে গেছো কিনা, সেটাও আমার দেখতে হবে। এখন এইটা রাজভবনে বোমা বন্দুকগুলি রয়েছে, এইটা তো মানে অদ্ভুত। সে চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের মতো একটা মুভমেন্ট বাঘাযতীন করেছিলেন, বিনয় বাদল দীনেশ করেছিলেন। এই খবর কোত্থেকে উনি পেলেন? এগুলো বেসিক্যালি যখন মজা করে না লোকে, কিছু ইয়ার্কি থাকে যেগুলো বলে গাড়োয়ানি ইয়ার্কি, খুব চিপ। ভানু বন্দ্যোপাধ্যায়ের জোক শুনবে, তার কিন্তু একটা ব্রেন আছে। রবি ঘোষবাবুকে শুনবে, তারপরে তুমি ধরো জহর রায়কে শুনবে, এতে দেবে একটা ইন্টেলেক্ট রয়েছে। উৎপল দত্তকে শুনবে, তার একটা অভিনয় ক্ষমতা, ইন্টেলিজেন্ট রয়েছে যোগগুলো। আর বাকি যেগুলো গাড়োয়ানি যোগ হয় না, এগুলো আমি পছন্দ করি না। এই লোকগুলো হচ্ছে গাড়োয়ানি যোগ। এদের কথা কে শোনে, কেন যে তোমরা এদের ইন্টারভিউ নাও, কেন যে এদের কথা অ্যাটল কোট করো, এটা জানি না। এটাও বন্ধ করে দাও। ব্যাপারটা হচ্ছে যে যেখানে যে পানের দোকানটা থেকে গাঁজা বেচে, সেইখান থেকে তোমরা পান বিড়ি কেনা বন্ধ করে দাও, তাহলেই বেচাটা নষ্ট হয়ে যাবে। ওরা যথেষ্ট পয়সা কামিয়ে নিয়েছে। এই লোকটা স্পিকারকে গ্লাস ছুঁড়ে মারতে গিয়ে গ্লাসটাও ঠিকভাবে ছোড়ার অভ্যাস নেই। তার মানে কি, ক্রিকেট ফুটবলও খেলেনি। আমি তো এখনো ছুড়লে একটা বল তোমাকে রান আউট করে দেবো, তুই আমার হাতে একটা বাজে রান নিতে গেলে, আমি একদম ঠিক মেরে দেবো উইকেটে। তা সেইটা ছোড়ারও অভ্যাস নেই। কাঁচটা যদি নিজের ঘাড়ে পড়ে, কী ধরনের মানে কি বলবো, আতা না বোকা কি বলে ভদ্র ভাষায়, বেকুব লোক। তোমরা এদের শুনো না, তোমরা এদের বন্ধ করো। যাদের মুখের ভাষা ওই, যাদের অভিযোগ করার পদ্ধতিটা ওই, যে রাজভবনে বোমা আছে। এবং আমার মনে হয় রাজ্যপাল যদি সেরকম হন, যদি সত্যি তার ক্ষমতা থেকে থাকে, আমার বিশ্বাস আছে, কিন্তু এরা তো ব্যবহার করেন না। যে সেন্ড হিম এ লেটার, কন্টেম্পট অফ ভদ্রলোকের কি বলে এটাকে আমি জানি না, একটা আইনি চিঠি পাঠিয়ে দেওয়া হোক। আমি তো আইনের লোক না, একটা আইনের চিঠি পাঠিয়ে দেওয়া হোক যে মশাই ফালতু রিমার্ক করছে। তবে এইখানে এটাই কালচার হয়ে গেছে, একদম শীর্ষ নেতা নেত্রী থেকে আরম্ভ করে তলানি অবধি সবাই বাজে কথা বলে। তোমরা বেসিক্যালি অনেক অন্যায় করে ছাড় পেয়ে গেছো, ওই জন্য তোমাদের এই সাহসটা বেড়েছে। তোমাদের এই সাহসটা পিঠে যখন 2টো ডান্ডা পড়বে, আমার দৃঢ় বিশ্বাস তুমিও ভদ্র হয়ে যাবে, তোমার পাশের তোমার বন্ধুটিও ভদ্র হয়ে যাবে, তোমার ডান্ডাটা দেখেও ভদ্র হবে। এটা থেকে আমরা একটু দূরে সরে এসেছি। তো পুলিশকে নিয়ে, রাজভবনকে নিয়ে, রাজ্যপালকে নিয়ে যে কোনো কমেন্ট করা যায়। মোদিজিকে নিয়েও লোকে কমেন্ট করে, আরে মোদিজির ধারে কাছে আমরা কেউ যেতে পারবো? ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্যাট। না, পড়াশোনার কথাটাই যদি ওঠে, উনি কে, পড়াশুনো কিন্তু শুধু ডিগ্রি নয়। ডিগ্রি যদি দেখো,
কিছু লোকের আছে, কিন্তু যেই কথাটা বলবে তুমি তো বুঝতে পেরে যাবে, এই বাবা এই ডিগ্রি কী রে ভাই, এই তো কথাবার্তা এই, তাই না? অনেকে সে কেউ ডক্টরেট পেয়েছে বা চুরির বদনাম দেওয়ার পরে ডক্টরেটটা মুছে ফেলেছে, আবার বলছে আমি ডক্টরেট, আবার কাউকে দিয়ে একটা ডক্টরেট দিয়েছে, ওই ডিগ্রিটা ডিগ্রি হল না। পড়াশুনো কিন্তু যদি পড়াশোনার কথাই ওঠে, মোদিজিকে অনেকে বলেন যে উনি কী পড়াশোনা করেছেন, তারাই হলো রবীন্দ্রনাথ পড়াশোনা করেন, শ্রীরামকৃষ্ণ মহাপ্রভু এরাও মহাপ্রভু করেছিলেন, চৈতন্যদেব মহাপণ্ডিত ছিলেন বেদ বেদান্ত উপনিষদে, কিন্তু রামকৃষ্ণদেব পড়াশোনা করেননি, সেটা কোনো বড় কথা না। এটা হচ্ছে কালচারাল এক্সারসাইজ, তার আপব্রিঙ্গিং, তার সাধনা, ওইখান থেকে উনি নিয়ে গেছেন। রবীন্দ্রনাথ লিখে লিখে পড়াশুনো করে ওই জায়গাটা গেছিলেন যেখানে ডক্টর 10টা ডক্টরেট নিয়ে 5টা নোবেল প্রাইজ পেয়েও রবীন্দ্রনাথকে তুমি ইকুয়াল করতে পারবে না, ইউ ক্যান ম্যাচ হিম। স্বামীজি পড়াশুনো করেছিলেন, কিন্তু মোদিজি একটা চায়ের দোকান থেকে উঠে এসে সেইখান থেকে যেভাবে উনি কালচার, এবং আমি যে কটা ইন্টারভিউ ওনার শুনেছি, আই এম ভেরি ইমপ্রেসড। বাজে কথা বলেন না, ভদ্রভাবে মিষ্টি করে একটা অথেন্টিসিটি নিয়ে কথা বলেন, ওইটাই ওনার পড়াশোনা। এবং বাইরের থেকে রিপোর্ট যেটা পেয়েছি, হোল ইউরোপে আমার কানেকশন রয়েছে, হি ইজ হিউজলি রেসপেক্টেড। কাজে এখানে ওকে ফালতু কথা বলে তোমার নিজেরই অপমান হবে। তোমার যদি সে মান জ্ঞান বোধটা থাকে, তুমি যদি অবোধ হও, তুমি যদি জ্ঞানী নও, তোমারটা হবে না গালিগালাজ, তুমি আমাকেও করতে পারো, তুমি ক্যামেরাটা বন্ধ করে রাস্তায় গিয়ে আমাকে 10টা গালি দাও, দিতেই পারো, ওটা তোমার অধিকার, তাই না? কিন্তু একটা জিনিস ভুলো না, আমি আমার যে ছাপটা রাখবো, তুমি তোমার যে ছাপটা রাখবে, তোমাকে তোমার বন্ধুটি বলবো, ওরে বলিস না, এর নামে এটা বলিস না, বলা যায় না। আমি সেটা বলছি, স্টাডি করো, একটা লেকচার শোনো, ওনার স্পিকিং পাওয়ারটা শোনো, উনি কীভাবে বলছেন, অ্যাপ্রোচটা শোনো, ওই রাজনীতিটা উনি ওইভাবেই পড়াশোনা করেছেন, ওইভাবে আজকের দেশটার অনেকটা গেরুয়া দিয়ে উনি ধরে রাখতে পেরেছেন। এখন বাকিটা তো সময়ই বলবে, কালই বলবে, ইতিহাসই বলবে আগামীকাল কী হচ্ছে।